আজকের গল্প সানাদের পারবে কি বাসতে ভালো। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, যাতে করে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। রান্নার বিষয়ে নুন হলো একটা সাংঘাতিক রকম অপরিহার্য বস্তু, অথচ আজ রান্নাঘরে ঢুকে প্রথম যে কথা মনে পড়ল বৈশাখীর, তা হলো নুন নেই এক ফোঁটাও। একেতে আজ সকালে ঘুম ভাঙতেই হয়েছে দেরি, তার উপর আজ স্কুলে পরীক্ষা। এদিকে রান্নাঘরে এসে মনে পড়ল নুন নেই। নিজের উপর নিজেরই রাগ হয়ে গেল বৈশাখীর। ছোট থেকে আজ অবধি বই মুখে করে বড় হয়েছে সে। সংসারের কোনো দিকেই তাকানোর অভ্যেস নেই তার। মা আর দাদা ভাই তাকে দুপাশ থেকে আগলে রেখেছে বরাবর, কিন্তু এখন স্কুলের চাকরির সুবাদে তাদের ভবানীপুরের বাড়ি ছেড়ে এই মাস চারেক হলো অশোকনগরের ভাড়া বাড়িতে একা থাকতে হচ্ছে বৈশাখীকে। এবং এরই মধ্যে বৈশাখী বুঝে নিয়েছে একার হলেও সংসার চালানোটা বড্ডই কঠিন কাজ। এই যে নুন আনতে তাকে তো এখন ছুটতেই হবে পাড়ার মুদি দোকানে। উফ, সে তো আরেক ঝামেলা। দোকানটার সামনেই একটা কালভার্টে যত রাজ্যের বাজে ছেলের আড্ডা। মেয়েদের দেখে গান গাওয়া থেকে শুরু করে কটূক্তি সবই চলে ওখানে। ফলে খুব প্রয়োজন না হলে পাড়ার দোকানে যায় না বৈশাখী, বাজারের দোকান থেকেই সব কেনে। কিন্তু এখন অগত্যা ওই দোকানেই ছুটতে হলো তাকে। বৈশাখী দোকানের সামনে আসতে না আসতেই একটা গান ভেসে এলো কালভার্ট থেকে, আনারকলি ডিস্কো চালি। ছি ছি, এরা একজন শিক্ষিকাকেও বাদ দেয় না। চোয়াল শক্ত করে নুনের প্যাকেটটা কিনে ফিরবার পথ ধরল বৈশাখী। তখনই একটা রুক্ষ কণ্ঠের আদেশ এলো, যেন, ও ম্যাডাম শুনুন, একটু শুনুন। পিছনে তাকাতেই রাগে ঘৃণায় সারা শরীর রি রি করে উঠল বৈশাখীর। এই বাজে বকাটে ছেলেগুলোর পান্ডা সে তো গুন্ডা ডাকছে তাকে। কি ব্যাপার? আপনার সাথে একটু কথা ছিল, প্রাইভেট। আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনার সাহস হলো কি করে? ও ম্যাডাম, বেশি কোপ যাবেন না, গলাটা একটু নিচু করুন। হাউ ডিয়ার ইউ! এই, চোখ তুলে সেতুর সাথে কেউ কথা বলে না, মনে থাকে যেন। দরকারি কথা আছে, এদিকে আসুন। কোনো কথা শুনতে চাই না, একদম আমায় ডিস্টার্ব করবে না, ফল ভালো হবে না বলে দিলাম। আরে যাচ্ছেন কোথায়? আচ্ছা, ভালোভাবে বললাম, শুনলেন না? এবার কিভাবে কথা শোনাতে হয় আমিও দেখিয়ে দেব। তোমার কি হয়েছে বলো তো? বৈশাখীকে জিজ্ঞেস করলো অমিত। বৈশাখীরই স্কুলের সহকর্মী অমিত। বৈশাখী এই স্কুলে জয়েন করার প্রথম দিন থেকেই এই মানুষটার সাহচর্য বন্ধুত্ব পেয়ে এসেছে ভীষণভাবে। এখন যে সম্পর্কটা বন্ধুত্ব থেকে আরও গভীরে, তা অস্বীকার করে না বৈশাখী। তাই অমিতকে কোনো কিছুই গোপন করে না সে। আজ একটা বাজে ঘটনা ঘটেছে সকালবেলায়। কি হয়েছে? সেতুগুন্ডা ডেকেছিল আমায় প্রাইভেট কথা বলবে বলে। সে কি? তারপর? আমি শুনিনি। ঠিক করেছ, একদম পাত্তা দেবে না ওকে। একটা বদ ছেলে, যত রকমের অসামাজিক কাজ করে বেড়ায়। দুশ্চরিত্র লম্পট, পৈতৃক সম্পত্তির দৌলতে দাদাগিরি করে বেড়ায়। আমাকে থ্রেট করছে জানো তো। ও মাই গড! শোনো বৈশাখী, তোমাকে রোজ স্কুল থেকে ফেরার সময় আমি পৌঁছে দিয়ে আসব। আর হুটহাট একা বেরোবে না। সেতু খুব বাজে ছেলে, তোমাকে তো আগেই বলেছি। আর রবিবার করে যে কোথায় পড়াতে যাও? ভবানীপুরে যাই। আমার দাদা ভাইয়ের যে এনজিও আছে, ওরা গরিব স্টুডেন্টদের জন্য একটা ফ্রি কোচিং করেছে। আমি রবিবার করে ওখানেই পড়াতে যাই। ওটা কদিন বন্ধ রাখা যাবে না? না গো,
এই এনজিও আমার দাদা ভাইয়ের অনেক পরিশ্রম, অনেক স্বপ্ন দিয়ে তৈরি। আমি তো শুধু এইটুকুই করতে পারি, পড়াতে আমায় যেতেই হবে। শুধুই পড়াতে? ওই যে তোমার দাদার সীতাপতি নাকি, তার সাথে দেখা হয় না? সীতাপতি নয়, সীতাব্জ রায়। আর তাকে আমার নয়, আমার দাদা ভাইয়ের আমার জন্য পছন্দ। তবে সে কোচিংয়ে আসে না, আমি তাকে দেখিও নি। মে মাসে একবার দাদা ভাইয়ের অফিসে আসে ডোনেশন দিতে। আর শোনো, দাদা ভাইয়ের পছন্দ বলেই জোর করে তাকে আমার সাথে জুড়ে দেবে এমন অবুঝ আমার দাদা ভাই নয়, বুঝলে? হলেই ভালো। যাক শোনো, তোমার তো রবিবার ফিরতে রাত হয়, আমি কিন্তু স্টেশন থেকে তোমাকে নিয়ে আসব। তোমার অসুবিধে হবে না? তোমার যদি অশোকনগর থেকে ভবানীপুর গিয়ে গরিব স্টুডেন্টদের পড়াতে অসুবিধা না হয়, আমার এটুকুতে হবে কেন? 11তম 12 রিং হয়ে কেটে গেল অমিতের ফোন। এবারও ধরল না অমিত। স্টেশনে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে বৈশাখী, অথচ গতকালও অমিত বলেছে ভবানীপুর থেকে পড়িয়ে ফিরবার সময় স্টেশনে এসে নিয়ে যাবে বৈশাখীকে। তবে কি অমিতের কোনো বিপদ হলো? ভাবতেই ভয়টা পেয়ে বসে বৈশাখীকে। ওই সেতুগুণটাকে কোনো বিশ্বাস নেই। রাত বাড়ছে, এভাবে না দাঁড়িয়ে থেকে এখনই ফেরা উচিত তার। স্টেশন চত্বর ছাড়িয়ে এসে রিক্সা স্ট্যান্ডে যথারীতি রিক্সা না পেয়ে হতাশ হয়ে হাঁটতে শুরু করলো বৈশাখী। কিন্তু একটু এগোতেই মূর্তিমান যমদূতের মতোই সামনে এসে দাঁড়ালো সেতু। আরে ম্যাডাম, এত তাড়া কিসের? একটু কটু গন্ধ নাকে এলো বৈশাখীর, গা গুলিয়ে এলো। কি কি চাই কি আপনার? কেন বিরক্ত করছেন? যা চাই সেটা তো। তবে রে, বলে সজোরে মাতালটাকে একটা ধাক্কা মারে বৈশাখী। আচমকা ধাক্কায় পড়ে যায় সেতু। এই সুযোগে প্রাণপণ ছুটতে শুরু করে বৈশাখী। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে সে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তবু থামা যাবে না। কিন্তু শেষ রক্ষা হলো না। হঠাৎই পিছন থেকে সেতুর শক্ত হাতের হ্যাচকা টানে থেমে মাটিতে পড়ে গেল বৈশাখী। শুধু শুধু এত দৌড় করালেন ম্যাডাম? কেন এরকম করছেন? আপনার কি ক্ষতি করেছি আমি? আমার কি ক্ষতি করবেন? ক্ষতি করছেন যে মেয়েটার, সে আমার বোনের মতো। কি ন্যাকামো করবেন না ম্যাডাম। ছি ছি, আমি তো আপনাকে অন্যরকম ভেবেছিলাম। আপনি না একজন শিক্ষিকা। কি করেছি কি আমি? এই আবার ন্যাকামো করছেন? অমিতের সংসারটা ভাঙছেন কেন? ওর বউ আমায় সব বলেছে। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কি সব বাজে কথা বলছেন? অমিত ম্যারিড? এই নাটক করবেন না একদম। 4 মাস একসাথে পড়াচ্ছেন, ঘুরছেন, খাচ্ছেন, জানেন না ওর বউ আছে? মিথ্যে কথা। কি মিথ্যে বলছি? কাল রাতে সুইসাইড অ্যাটেম্প করেছে ওর বউ। ওর কিছু হয়ে গেলে অমিতকে তো মেরে পুঁতে দেবই, আপনাকেও ছাড়বো না। সব নাটকবাজি পড়ানো সব ঘুচিয়ে দেব একদম। এ কি ম্যাডাম, কি কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? মাথা ঘুরছে? এর আবার কি হলো রে বাবা? এখন একটু ভালো লাগছে ম্যাডাম? জল খাবেন আর একটু? না। আপনার বাড়ির কাছাকাছি এসে গেছি, এটুকু আপনি একা চলে যান, পারবেন তো? আসলে রাত হয়েছে তো, এমনিতেই এতটা রাস্তা আমার মতো একটা ছেলের হাত ধরে এলেন, তার উপর এখন যদি বাড়ি অবধি যাই আপনারই প্রবলেম। আমি কি ইচ্ছে করে আপনার হাত ধরেছি? না, আপনি অসুস্থ তাই আমি আপনার হাত ধরেছি। আচ্ছা, আপনার কি এরকম যখন তখন ফিট হয়? না। আজ বয়ফ্রেন্ডের শোকে হলো বোধহয়। কি রেগে যাচ্ছেন কেন? কবে থেকে বলছি আপনার সাথে দরকারি কথা আছে, সে আপনি শুনলে তো? যদি শুনতেন তাহলে অমিতের বউ আজ নার্সিং হোমে থাকতো না। যাক, আপনি যান। আপনি বাড়িতে ঢোকা অবধি আমি এখানেই দাঁড়িয়ে আছি, চিন্তা নেই। শুনুন, শুনছেন? আমাকে বলছেন?
এই কালভার্টে আপনাকে ছাড়া আর কাকে চিনি? তবুও বৈশাখী ম্যাডাম যে সেতু গুন্ডাকে ডেকে কথা বলবে এতটা আশা করিনি। আমি শুধু জানতে চেয়েছিলাম অমিতের ওয়াইফ কেমন আছে। আউট অফ ডেঞ্জার। এ যাত্রায় আপনার বয়ফ্রেন্ড বেঁচে গেল। আমার বয়ফ্রেন্ড? আপনি খুব বাজে লোক, জানেন তো? জানি তো। হ্যাঁ ঠিকই তো। এখানে বসে নেশা করেন, মেয়েদের ডিস্টার্ব করেন। কি করি? সেতু কোনোদিন কোনো মেয়েকে ডিস্টার্ব করে না। যাকে খুশি জিজ্ঞেস করুন, এটা আমার শত্রুও বলে না। আপনি মেয়েদের দেখে গান করেন না? না, করি না। শুধু আপনাকে দেখে কয়েকদিন, সেটাও আপনাকে ভুল বুঝেছিলাম তাই। ভুল বুঝেছিলেন মানছেন? মানছি, সরি। যাক ভালো, চলি তাহলে। শুনুন। বলুন। অমিতকে আমি জোর করকে দিয়েছি, ও আপনাকে ডিস্টার্ব করবে না। আর শুনুন, এখানে আর কেউ আপনাকে দেখে গান গাইবে না, কথা দিলাম। স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরছিল বৈশাখী। আজ দাদা ভাই আসবে, তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দিতে। প্রায় ঝড়ের বেগে সারাটা পথ এসে বাড়ির গলির সামনে থমকে দাঁড়িয়ে পড়ল বৈশাখী। দাদা ভাই বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছে সেতুগুন্ডার সাথে। কি ব্যাপার? বৈশাখী ওদের কাছে পৌঁছাতেই দাদা ভাই একগাল হেসে বলল, এই দেখ সাখী, তোকে বলেছিলাম না সীতাব্জর কথা? এই হলো সীতাব্জ রায়, আমাদের কলেজে পড়তো, আমার থেকে বছর দুয়েকের জুনিয়র। খুব ভালো ছেলে। আর ও যে এখানে থাকে জানতামই না। জানলে কত নিশ্চিন্ত হতাম বল। আর এখন যখন তোমায় এখানে পেয়েছি সীতাব্জ, আমার বোনের দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে বলে রাখলাম। জীবনে এতখানি অবাক আর অপ্রস্তুত কখনো হয়নি বৈশাখী। সেতুর দিকে তাকাতেই চোখে চোখ পড়ল। কেমন একটা দৃষ্টি যেন সেতুর চোখে। এ তো তার চিরাচরিত রুক্ষ দৃষ্টি নয়, কি একটা বিষাদ মাখানো মায়াময় দৃষ্টি। আর কি খানিকটা মুগ্ধতা। কেঁপে উঠল বৈশাখী। দাদা ভাইয়ের কাছে বিদায় নিয়ে চলে গেল সেতু। এতক্ষণে কথা বলল বৈশাখী। দাদা ভাই, এই তোমার সীতাব্জ? হ্যাঁ রে, ওই তো। ওর মতো ভালো ছেলে আমি আর একটা দেখিনি রে। পড়াশোনাটা শেষ করেনি ঠিকই, কিন্তু লেখাপড়ায় ভালোই তো ছিল। কি হলো হঠাৎ কলেজ ছেড়ে দিল? ওর ফ্যামিলিতে কিছু প্রবলেম ছিল বোধহয়, জানিস তো। সব সময় দুঃখী থাকতো বেচারা। বড্ড চাপা তো, কাউকে শেয়ার করতো না কিছু। ও কলেজ ছাড়ার পর তো কয়েক বছর যোগাযোগই ছিল না। তারপর যখন এনজিও করব বলে চেনা পরিচিত বন্ধু বান্ধবের দাঁড়ে দাঁড়ে ঘুরছি, ও যেন কোথা থেকে খবর পেয়ে ঝড়ের মতো এসে উপস্থিত হলো আমার কাছে। আমার হাত দুটো ধরে বলল, যত টাকা লাগে দেব, গরিব দুস্থ ছেলে মেয়েদের পড়াশোনার একটা ব্যবস্থা করো তুমি। জানিস সাখী, ওর সাহায্য ছাড়া আমার এনজিও হতো না। ও কি করে? এত টাকা কোথা থেকে দিল? ও বাবা, ওদের তো 3 পুরুষের সোনার দোকান, রায় অ্যান্ড রায় জুয়েলার্স, নাম শুনিসনি? কলকাতায় কতগুলো শাখা আছে, এদিকেও আছে বোধহয়। সব কিছুর মালিক তো ওই। রায় অ্যান্ড রায় জুয়েলার্সের মালিক ও? আরে হ্যাঁ। শোন না সাখী, মা তো তোর বিয়ের ব্যাপারে বড্ড চাপ দিচ্ছে। তুই তো সীতাব্জকে দেখলি, দেখতে শুনতে ভালো, ভালো রোজগার করে, ছেলে ভালো। তোর যদি আপত্তি না থাকে তবে ওর সাথে তোর বিয়ের কথা বলি। আমাকে আজ রাতটা সময় দাও দাদা ভাই, একটা বোঝাপড়া আছে। একটা ঝড় উঠেছে বৈশাখীর ভিতরে, যে ঝড় তাকে অস্থির করে তুলছে ক্রমশ। কি এমন বিষয় যা সীতাব্জকে সেতুগুন্ডা করে দিল? তাকে জানতে হবে, হবেই। ওর ভিতরের ঝড়ই ওকে তাড়িয়ে নিয়ে সেতুর দরজায় এনে ফেলল ঝড়েরই মতো। খোলা সদর দরজার সামনে এসে কলিং বেল বাজাতে গিয়েও থেমে গেল বৈশাখী। ভিতর থেকে ভেসে আসছে একটা সুর, গলাটা সেতুর, গানটাও চেনা। পারবে বাসতে ভালো আমাকে জানলে, আমাকে তেমন করে জানলে। মন্ত্রমুগ্ধের মতো সে গানের টানে সদর পেরিয়ে, বাড়ির খোলা দরজা পেরিয়ে, ঘরের মধ্যে সোফায় আধশোয়া হয়ে গাইতে থাকা সেতুর একেবারে সামনে এসে দাঁড়ালো বৈশাখী।
সেতু প্রথমটায় স্থির নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল বৈশাখীর দিকে কিছুক্ষণ। তারপর হঠাৎ এক ঝটকায় লাফিয়ে উঠে দাঁড়িয়ে বলল, এ তো সত্যি সত্যি আপনি। আপনি কি ভাবলেন স্বপ্ন দেখছেন? আপনি এখানে কোনো প্রবলেম? না, কয়েকটা কথা ছিল। ঠিকানা পেলেন কোথায়? মুহূর্তে রুক্ষ সেতুর কণ্ঠ। আপনার কালভার্ট থেকে একজন পৌঁছে দিল। কেন এসছেন এখানে? জানেন না আমি একা থাকি? জানি। এত রাতে একা সেতুগুন্ডার বাড়ি এলেন, ভয় করলো না আপনার? কত বড় ক্ষতি আপনার করতে পারি কোনো ধারণা আছে? এখানে আমি সুরক্ষিত। ভুল ভাবছেন ম্যাডাম, বেরিয়ে যান এখান থেকে। ওসব বলে আমায় ভয় দেখানো যাবে না। কি চানটা কি আপনি? জানতে চাই কি কারণে সীতাব্জ রায় সেতুগুন্ডা সেজে আছে। শুনুন, আপনার দাদাকে শ্রদ্ধা করি মানে এই নয় যে আপনাকে কৈফিয়ত দেব কোনো কিছুর। চলে যান আপনি। যেতে তো আসেনি। এত সাহস আপনার? বেরিয়ে যান বলছি। আমাকে তাড়িয়ে দেবে তুমি? আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, আমায় ফিরিয়ে দেওয়ার কোনো ক্ষমতা তোমার আছে? কেন পাগলামো করছো বৈশাখী? এটা নরক। আমি একটা নরকের কীট। এখানে তোমাকে মানায় না। কে বলল তুমি নরকের কীট? আমি বলছি তোমায়। আমি তুমি তো সব জানো না। জানতেই তো চাইছি। কি বলবো? আজ আর কিছু বলার নেই, কিচ্ছু না। তবু শুনবো। বাবা মায়ের একমাত্র ছেলে আমি। এই বাড়িতে বাবা মা আর ঠাকুমার কত আদরের ছিলাম। ভাবতাম এইভাবেই কাটবে দিন, কিন্তু ক্রমশ দিন বদলালো। তখন তো ছোট, সব বুঝতাম না। রোজ রাতে বাবা মায়ের ঝগড়া শুনতাম। ঝগড়া, ক্রমশ চিৎকার, মারামারি। ঠাকুমাকে জড়িয়ে ধরে কাঁদতাম আমি। একদিন মা চলে গেল। মায়ের জন্য মন খারাপ করতো আমার। বাবাও কেমন রাগী হয়ে গেল, কথায় কথায় বকতো, মারতো। একদিন কি অন্যায় করেছি, বেল্ট দিয়ে এমন মারলো বাবা, ঠাকুমা না বাঁচালে সেদিন মরেই যেতাম। পরদিন মা এলো, আমাকে জোর করে ঠাকুমার কোল থেকে টেনে নিয়ে গেল। মায়ের একটা নতুন বাড়ি, ওখানে নতুন বাবা, মায়ের নতুন ছেলে মেয়ে। কেউ পছন্দ করতো না আমাকে, কেউ না। সব সময় বুঝতে পারতাম আমি যেন একটা বাড়তি ওখানে। ঠাকুমার জন্য মন খারাপ করতো। একদিন পালালাম ওখান থেকে। পালিয়ে কিভাবে যে ঠাকুমার কাছে পৌঁছতে পেরেছি তা ভগবানই জানেন। তারপর বাবা আমাকে জোর করে নিয়ে গেল কলকাতায়, বাবার নতুন ফ্ল্যাটে। সেখানে একটা নতুন মা, যদিও মা বলতে তাকে ঘেন্না করে আমার। মানসিক বিকৃত এক মহিলা আমার জীবনটা নরক করে দিল। যে নোংরা বিকৃত হ্যারাসমেন্ট করতো আমাকে তা তোমাকে বলতে পারবো না বৈশাখী। রোজ রাতে বালিশে মাথা রেখে কাঁদতাম। কতদিন আত্মহত্যা করার চেষ্টা করেছি, পারিনি শুধু ঠাকুমার জন্য। একটু বড় হলে জোর করে হস্টেলে চলে যাই আমি, কিন্তু ততদিনে আমি অসুস্থ, অর্ধেক জীবনী শক্তি শেষ। কলেজে যখন পড়ি একদিন খবর পেলাম ঠাকুমা মারা গেছেন। পাগল হয়ে গিয়েছিলাম। ওই একটা মানুষই তো ছিল যে আমাকে ভালোবাসতো। সেই যখন চলে গেল, আমার আর পড়াশোনা করে কি হবে, ভালো হয়ে কি হবে? ঠাকুমা আমাদের যাবতীয় প্রপার্টি আমার নামে দানপত্র করে দিয়েছিলেন। রাতারাতি মালিক আমি অনেক টাকার, অথচ আমি নিঃস্ব। বাবাকে একরকম তাড়িয়েই দিলাম। সারাদিন আড্ডা, বন্ধু বান্ধব করে কেটে যায়। ব্যবসাও দেখি একটু আদ্রু, কিন্তু রাতটা যে কি ভয়ঙ্কর। এই ফাঁকা বাড়িটা আমায় গিলে খেতে আসে। কোনোদিন নেশা করে বেহুশ হতে পারলে ভালো, কোনোদিন তাও হয় না। শুধু কিছু গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমি। ওইটুকুই আমার বেঁচে থাকার সার্থকতা। ব্যাস এইটুকু। শুনলে তো? এখন ঘেন্না করে চলে যাও। যদি সারা জীবন পাশে থাকবো বলে হাতটা ধরতে চাই? আজ বলছো, পরে আবার মনে হবে ভুল করছো। বিশ্বাস করো না আমায়? পারবে না তুমি আমার সাথে থাকতে। পরে যদি চলে যাও, আমি তো আর
ভূমিকম্প হতে পারে মনে করে যদি মাটিতে না দাঁড়াই তবে তো জীবন চলে না। পারবে বৈশাখী, পারবে এই নরক থেকে আমায় উদ্ধার করতে? পারবে একটু আশ্রয় দিতে, আমাকে একটু ভালোবাসতে? আমি তোমাকে উজাড় করে ভালোবাসবো, আমার সবটা ভালোবাসা দিয়ে তোমার যন্ত্রণাগুলো মুছিয়ে দেব, কথা দিলাম।